সাবিলা খালা আমার 15 বছরের বড়। আমার তখন 22 আর খালার বয়স 37। খালা অনার্স কমপ্লিট করেছে বিয়ের পরে। 10 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি নামী প্রতিষ্ঠানে চাকরি করে, আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা আছে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই শুধু শখের বসেই করে। 4 বেডরুমের ফ্ল্যাট নিজের। খালার 2 পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালার খেয়াল থাকে। আমি সাব্বির একটি ইউনিভার্সিটিতে পড়ি। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে। হলেই থাকি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি। খালার মেয়ে খুশিকে পড়াই এবং আড্ডা মেরে যাই। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়। বাকি সবাই কুমিল্লা থাকে। খালা খুব হাসি খুশি মানুষ। সাদা আলতা গায়ের রং। খুব স্মার্টলি ফিটিংস বডি। পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখার কাত হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে তা খুব আসক্তি যোগায়। খালার একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় নাইস অ্যান্ড ফ্রেশ। খুব পরিপাটি হয়ে সব সময় সতেজ থাকে। এই বয়সেও খালার একটু মেদ নেই শরীরে। বাসায় একটি দৌড়ের মেশিন আছে। সকাল বিকাল 15 কিলোমিটার দৌড় খালার রুটিন। আমার যেহেতু আপন খালা তাই আমি কখনো খারাপ চিন্তাভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়ে কল্পনা করি। লোভাতুর চাহানিতে গালে টুল পরা মেয়ে আমার চাই। কল্পনায় বহুবার চিন্তা করেছি। টুল পরা মেয়েদের হয়তোবা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জুটে নাই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছি বসে। আচমকা খালার প্রশ্ন, সাব্বির তোর গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই। শুধু না বলি। খালা হেসে দিয়ে বলে, কিরে এত লজ্জা পাচ্ছিস কেন? ইউনিভার্সিটিতে পড়িস। মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতেই পারে। লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমে যায় আমার। অনেক কথার মাঝে খালার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টুল পরা মেয়ে আমার পছন্দ। পাচ্ছি না তাই খুঁজতেছি। কেন গালে টুল লাগবে কেন? আমার ভালো লাগে। তোমার গালের টুলের কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি টুল পরা মেয়েরা খুব ভালো হয়। তা শুনিস নাই যে টুল পরা মেয়েরা খুব খুব বদমেজাজি হয়। স্বামীকে মারধর করে। তাই নাকি? তুমি খালুকে মার দেও নাকি? সবাই তোমাকে এত ভালোবাসে। তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই টুলের জন্যেই হয়তোবা। মারামারির কথা বলে তো আমার টুল প্রেমে ভয় হচ্ছে এখন। আরে গাধা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে টুলমুল কিছুই না। সুখী হতে দুইজনেরই কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খোঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি, আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা, আমার কিন্তু টুল চাই। এতদিন টুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে। দেখি পাই কিনা। আবার টুল? কি পাইছিস এই টুলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই টুল আমার বিরক্ত লাগে মাঝে মাঝে তোর খালুর কথা শুনে। আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হয়ে থাকে। কিন্তু মানুষ তা খুব পছন্দ করে। অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল বা ডিম্পলকে নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখি টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি। তোমার সাথে এত ডিটেইলস আলোচনা করা যাবে না। কেন? কিছু আলোচনা আছে ফিল্টার দেওয়া থাকে। যেখানে সেখানে করা যায় না। ফিল্টারে আটকিয়ে দেয়। তবে আমার বহু জানা আছে। কারণ আমি একজন টুল লাভার। তোমার টুল দেখেই আমি টুলের পাগল হয়েছি। আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ তাই তো, তোমার টুল পরা গালের হাসি দেখেই আমার ভালো লেগেছে, তাই আমি আমার সঙ্গীরও টুল চাই। টুলে কি ভাত দেয়? ভালোবাসা থাকলে তা কিছুই লাগে না। আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তুই টুম্পাকে একটু অঙ্ক দেখিয়ে দে আর আমি খাবার রেডি করি। কয়েক মাস পরে খালু একটা ট্রেনিংয়ে চায়না যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস বাসায় থাকার। বাসা থেকেই ক্লাস করি। খালুর ড্রাইভার নামিয়ে দিয়ে আসে মাঝে মাঝে, আবার নিয়েও আসে। আগের চেয়ে খালার সাথে আমি এখন ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি। আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে।
আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈহিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, আর আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে বলে, সেটা কি করে খালা? মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা জাগ্রত হয় না। দেখতে সুন্দর সঙ্গী হলে সব কিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে। অনেকের অনেক কিছু ভালো লাগে। আমার লাগে তোমার এই টুল। আমি হাত দিয়ে দেখিয়ে দেই। কি বলিস? আমার টুল মানে? আরে খালা, তোমার মানে তোমার মতো টুল। কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো পাবে কোথায়? আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পাইলে বিয়েই করব না। এই টুলের জন্য বিয়ে করবি না? আমারই দোষ। কেন? আমার টুল আছে আর তুই দেখে দেখে পাগল হয়েছিস। আমার মেয়েরও টুল আছে। টুম্পা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হয়ে? বলে খালা হেসে দেয়। খালা, তুমি যতই হাসো না কেন, আমার কিন্তু ভালো লাগে। তুমি সারাদিন হাসতে থাকো, আমি চেয়ে চেয়ে দেখতে পারি। তোর খালার হাসি আর টুল দেখছিস আর বদ নজরে দেখিস, খারাপ লাগে না? খালা, তুমি বদ নজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন ইয়াং পুরুষ, হতেই পারে। তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি। 2 দিন পর বিকাল বেলা ড্রাইভারকে নিয়ে বাহির হই আমি, খালা আর টুম্পা। দিয়া বাড়ি হয়ে আমাদের সবার পছন্দের পুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তায় পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু এবং পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতেই পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথা মতো আইস কাপড়ে পেঁচিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না। আমি ঘরের বাহিরে চলে যাই। টুম্পাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হলো খালার বাসায় কাজের মানুষ নাই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ। আমার হলো সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি পুলে আছে। পা মাটিতে রাখতেই পারছে না। একটা মেস্কি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবে না। আমি টুম্পাকে স্কুলে দিয়ে আসি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নাই। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে ম্যাসেজ করে দেই। সাব্বির, তোরে ধন্যবাদ। আমার খেয়াল রাখছিস। খুব একটা ব্যথা নাই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তোর মেসেজিং খুব ভালো লাগছে। ব্যথা আর আরামের একটা সংমিশ্রণ, ব্যাটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা? সেখানে কিছুই না, একটু চিলে গেছে। তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন? ডাক্তার হলো চিকিৎসক, তারা সব দেখতে পারে। তুই ভাগি না। খালা, ডাক্তার তোমার সেবা করেছে, আমিও করছি। মনে কর আমি নার্স। ঠিক আছে বলেই খালা মেক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে ছাস দেখে নে। সত্যিই তেমন কিছু না, চিলে লালা হয়ে আছে। আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে ম্যাসেজ করে দেই। খালা ব্যথা ও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে ম্যাসেজ আর সেবায় খালা সুস্থ হয়ে যায়। এখন হাঁটতে পারে। আমারও খুব ভালো লাগছে। সপ্তাহ খানেক পর খালা সুস্থ। বসে আছি সোফায়। টুম্পা স্কুলে। খালা দুপুরে রান্না করবে তার ঠিক আগে আমার পাশে বসে বলে, সাব্বির, তুই আমার জন্যে অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ। তোর মেসেজ খুব মিস করছি। খালা, তুমি ভালো হয়েছ এতে আমিও খুশি। ধন্যবাদ দেওয়ার কি আছে? সেটা আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সব সময় তোমার পা মেসেজ করে দিতে পারি। যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খালা, দেখি তো এখন কেমন আছে তোমার পা। না, এখন ভালো আছে। আমি নিচে হাত বাড়িয়ে খালার পা টান দিয়ে উপরে তুলে নিতে চাই।
খালা দাঁড়া দাঁড়া বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উরুতে তুলে দিয়ে বলে, এখন ভালো। খালা কি বলো? এখনো দেখি পুলে আছে একটু। আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বলি, সারেনি এখনো। পায়ের আঙ্গুল টেনে দেই আর ভালো করে ম্যাসেজ করি। খালা বলে, দিবি যখন জেল লাগিয়ে দে। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে ম্যাসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি, পিচ্ছিল জেল দিয়ে ম্যাসেজ করতে ভালোই লাগে। খালা আর চোখে আমার দিকে চেয়ে বলে, তাই? তোরে বিয়ে দিলে বউয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে ম্যাসেজ করিস? তা তো করবই খালা, এত সুন্দর পা যদি হয় তাহলে সব সময় করব। তাহলে এখন তুই টোলের সাথে সাথে আমার পায়ের মতো পাটাও তোর চাই নাকি? খালা, আমি তোমার সব কিছুর মতোই চাই। তোমার সব কিছুই আমার ভালো লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুই বলতে যে আমি তোমাকেই চাই, তাই না? হয়তোবা তাই বলতাম। তুমি সত্যিই খুব সুন্দর। এভরি ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি। তোমার ভালো লাগছে খালা, ফুট ম্যাসেজ সব মেয়েদের ভালো লাগে। কিন্তু তুই এখন আর ফুটে নেই। মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি ভালো লাগছে। কি বলো খালা? আমি তোমার আরামের জন্য ম্যাসেজ করে দিচ্ছি। আমার ভালো লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে। তোর চেহারা দেখে মনে হচ্ছে আর হাতের ব্যবহার থেকে আমার তাই মনে হচ্ছে। আমি হাত সরিয়ে ম্যাসেজ বন্ধ করে দেই। তাহলে শেষ আজকের মতো? আজকের মতো শেষ অর্থ কি? আরও একদিন করার ইচ্ছা কি তোর আছে? তোমার সাথে কথা বলাই ভুল। শুধু প্যাচ ধরে কথা বলো। আর কোনো দিন ব্যথা পেলে করে দিব। আচ্ছা দিস। আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত দিয়ে শেষ কর। আমার ভালো লাগছে। খালার 2 পা আমি ভালো করে ম্যাসেজ করে দেই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলে, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। এইবার রান্না করি। কি বলিস? তুই গোছল করে টুম্পাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খালাকে এইভাবে মেসেজ করে দেই। বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে খালা মেসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে। ফাঁকে 2 দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করতে। খালা এক বিকালে ফোন করে বলে, কি করিস? রোমে বসে আছি খালা। কখন আসবি বাসায়? আজ 2 দিন হলো গেছিস। ঠিক নাই খালা। কেন, কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। হো আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজকে আমার খালা মিস করছে। তোকেও করছি। চলে আয়। রাতে আমাদের ভয় করে একা একা। শরীরটা খুব মেজ করছে। একটু মেসেজ করে দিবি? খালা, আমি তো তোমার পা মেসেজ করি। এতে শরীর মেজ কমবে না। শরীর মেজ করলে ঘাড় মেসেজ করতে হয়। পা মেসেজ করে দিলেই শরীর ঠিক হয়ে যাবে। চলে আয়। আমি সাহস করে বলে দিলাম, কিছু চিন্তা না করেই। ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে উঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস? হা হা খালা, আমাকে বানর বানাইয়া দিলা। তোমার শরীর মেজ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার। রাগ করিস কেন? চলে আয়, আজ তোর পছন্দের কালো ভোনা করব। তুই না থাকলে টুম্পারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধ্যায় পৌঁছে যাব। তবে আমি কিন্তু মেসেজ টেসেজ করতে পারবো না। আচ্ছা করিস না। চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বলি, আমার খুব খিদা খালা। আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 10টায় টুম্পা ঘুমাতে গেলে খালা সোফায় বসে বলে, কিরে, একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে, আচ্ছা ঠিক আছে, পা ও ঘাড় দুইটাই। আমি হেসে বলি, খালা, তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে এই মেসেজ। খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দিবে? ও এইসব পছন্দ করে না। প্রচুর ব্যস্ত থাকে। তুই দিবি, অসুবিধা কি? আমি কি আর সব সময় থাকব? ঠিক আছে আস বলে খালার পা আমার উরুর উপরে তুলে মেসেজ করি। জেল শেষ তাই খালা বলে, নারিকেল তৈল আছে তাই দিয়ে। খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে। পা শেষ হলে খালা বলে, এইবার ঘাড়ে দিবি, কিন্তু এইখানে হবে না, কারণ হঠাৎ টুম্পা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে। বাচ্চা মানুষ। চল আমার রুমে যাই। খালা, আমি তোমার বেডরুমে কখনো যাই নাই। আমি যেতেও চাই না। তোমার প্রাইভেসি আছে। আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে? ঠিক আছে, তাহলে তোর রুমে চল। সেখান থেকে আমার রুমে যাওয়া যায়।
টুম্পা উঠলে আমি রুমে চলে যাব। খালা তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ? ভাগিনা খালার ঘাড়ে মাসাজ দিবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে। তাই বলছি। আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে তুই রেডি আছিস? হ্যাঁ খালা আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলি কোথায়? বসে বসে হবে নাকি? না খালা তুমি শুয়ে পড়ো। 2 হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকুও মেসেজ করছি। খালার খুব ভালো লাগছে, খালার মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি। তবুও আমি জিজ্ঞেস করি খালা হাউ ইউ ফিল? খুব ভালো লাগছে। তুই তো দেখি জাদু জানিস রে সাব্বির। ঘাড়ের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানা ছিল না। এই জায়গাটা হলো মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিফ করে দিলে মানুষ শান্তি পায়। তাই হয়তো তোমার ভালো লাগছে। হঠাৎ খালা বলে ওঠে আর নিচে যাস না? ঠিক আছে খালা। আবার উপরে নিচে মেসেজ করে দেই। আজ থাক। অনেক হয়েছে। এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে থ্যাংক ইউ বাবু সোনা। অনেক মজা দিয়েছিস। মাই প্লেজার। খালা তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। কথা ছিল ঘাড়। তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস। পিঠ কিন্তু কথা ছিল না। আমি আগেই বলেছি। তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। হাসলে কেন খালা? তুই বুঝবি না। আমার গালে টুল দেখাতে হাসছি। তুই আমার টুল পছন্দ করিস? না খালা আমি বলি নাই যে আমি তোমার টুল পছন্দ করি। বলেছি আমি বউ চাই, সঙ্গী চাই, টুল পরা মেয়ে। যতই দিন খুঁজে না পাস ততদিন আমাকে দিয়ে চালিয়ে নে। খালার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা। আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। এই তুমি কম্পলের ভিতরে কেন? কেন মামি আমি কি তোমার পর মানুষ? আমি কি তোমার বিছানায় ঘুমাতে পারি না? তুমি তো আমার মায়ের মতো। আর মায়ের সাথে থাকলে কি অপরাধ? আমি সেই কম বয়সী ছেলের কথা শুনে অবাক হলাম। আরে তাই বলে তুমি কম্পলের ভিতরে চলে আসবে? ছেলেটি বলল মামি আমার মা যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে তাড়িয়ে দিত? মামি আমার খুব শীত লাগছে। তাই আমি চলে আসলাম। গত বছর মায়ের সাথে থেকেছি। এখন আমার একা ঘুম আসে না। তারপর তার এমন এমন কথা শুনে আমার খুব কষ্ট লাগল। তারপর আমি তাকে আমার বিছানায় থাকতে দিলাম। রাত যখন গভীর হলো তখন সেই 11 বছরের ছেলেটি আমার সাথে। বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার মূল ঘটনাটি শুরু করি। আমি যাকে বিয়ে করেছিলাম মানে আমার স্বামীর একটা 11 বছরের মামাতো ভাই ছিল। সেই 11 বছরের মামাতো ভাইটা আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। যেন আমার কাছে তার কিছু চাওয়া। কিন্তু একদিন হঠাৎ ছেলেটি বলল আমাকে আপনি গোসল করিয়ে দিবেন। আমি ভাবলাম তার বয়স 11, সে নিজেই গোসল করতে পারে। কিন্তু আমাকে দিয়ে গোসল করাতে চায় কেন? ছেলেটি কান্না করে বলল আমার মা থাকলে আমাকে ঠিকই গোসল করিয়ে দিত। তার কথা শুনে আমার কিছুটা তার প্রতি মায়া হলো। তারপর একদিন গভীর রাতে ছেলেটি আমার কম্পলের ভিতরে আসে। তারপর কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম সেতু, আমার স্বামীর নাম রুবেল। আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি আমার রুমে প্রতি রাতে 11 বছরের একটা ছেলে আমার রুমে ঢুকে। সেই কম বয়সী ছেলেটি আমার সাথে কি করতে চায় এবং আমার কাছে কি চায়। কিন্তু আমি চোখ মেলে তাকাতেই আমি আর তাকে দেখতে পাই না। কিন্তু দরজা জানালা তো ভিতর থেকে লাগানো, তাহলে এই রুমে কিভাবে আসলো সে? ছেলেটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সেতু ভাবল কে ছোট বালকটি আমার রুমে কি করছে। সেতু এই ভেবে তার পিছনে থাকা বেড সুইচটা অন করে এবং যেই সামনে তাকায় দেখে যে তার এখন রুম সম্পূর্ণ খালি। কেউ নেই তার রুমে। কিন্তু একটু আগেই যাকে দেখতে পেল সে কে ছিল তাহলে? ভাবতেই যেন সেতু খুব ভয় পেয়ে যায়। তার শরীর ঘামতে থাকে। এটা এমনিতেই শীতের মৌসুম। সেতুর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। সে ভাবল এটা কোনো ভূত 11 তো। পাশের রুমেই তার বাবা মা ঘুমিয়ে আছে। চিৎকার দিলে হয়তো এখনই উঠে আসবে।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যদি আমার বিভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে। কেননা আমি একজন ডাক্তার। তার কাছে ভূত বলতে কিছুই নেই এখানকার যুগে। আর মাত্র কয়েকদিন পর সে নিজেই নিজের হবু স্বামী রুবেলের সাথে একটা ছোট্ট ক্লিনিক খুলতে যাচ্ছে। রুবেল নিজেও একজন ডাক্তার। তাদের প্রেম 2 বছর আগে শুরু হয়েছে, যখন তারা মেডিকেলে সেকেন্ড ইয়ার পড়ে। সেতু পড়াশোনায় খুবই তীক্ষ্ণ মেধাসম্পন্ন ছিল, কিন্তু ক্লাসের বাহিরে সে কারো সাথে একটা কথাও বলত না। সবসময় যেন মন মরা হয়ে থাকত। কিন্তু রুবেল মনে মনে সেতুকে খুব ভালোবাসত। যদিও অনেকবার সেতু রুবেলকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু রুবেল ও ছিল নাছোড় বান্দা। সেতুকে ভালোই ভেসেই যাচ্ছিল। ফলশ্রুতিতে সব গল্পের শেষের মতো একসময় সেতু রুবেল এর কাছে হেরে যায়। এদিকে বর্তমানে সেতু রুমে কাউকে না পেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায়। তাই এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল। তার ভাবনার বিচ্ছেদ ঘটে একটা অদ্ভুত রকমের বিড়াল এর আওয়াজ। বলে রাখা ভালো, এই বিড়ালটা 11 বছরের ছেলেটি আমার রুমে বিড়াল ছেড়ে দিয়েছিল। আমাকে হয়তো ভয় দেখানোর জন্য। এর মাধ্যমে ঘাড় ঘুরিয়ে একটু নিচে তাকাতেই দেখল কালো রঙের একটা বিড়াল সেতুর দিকে তাকিয়ে আছে। সেতু বুঝতে পারছিল কিছুটা এটা 11 বছরের ছেলের কাজ। কিন্তু কেন সে আমার সাথে এরকম ভয় দেখানোর চেষ্টা করে? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। আমি ভয় পেয়ে গেলাম বিড়ালটি দেখে। আমি ভয় পেয়ে দৌড়ে মা বাবাকে পাওয়ায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরি আমি। মা কি হয়েছে জানতে চাইলে আমি সবকিছু বলি। মা বাবা দুইজনই সেতুর রুম দেখার জন্য আসে, কিন্তু তারা সেই ছেলেটি কিংবা সেই বিড়ালটি কোনোটিকে খুঁজে পায় না। জানালাও লাগানো। তাই তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তাদের মেয়ে দুঃস্বপ্ন দেখেছে। মা বাবা আমাকে বুঝিয়ে চলে গেল। রুমে শুধু বসে রইলাম আমি। চারদিকে আবার নিজের 2 চোখ বুলিয়ে নিল। মন দিয়ে সব কিছু দেখতে লাগল। সেতু নিজেও বুঝে নিল যে এটা শুধু তার দুঃস্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তাই সে নির্বিঘ্নে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে সেতুর ঘুম ভাঙল রুবেল এর ফোনে। এটা যেন এখন রুটিন হয়ে গেছে। রোজ সকালে সেতুর ঘুম ভাঙানোর দায়িত্বটা যেন রুবেল নিজেই নিয়েছে। সেতু পাশে থাকা ফোনটা তুলতেই রুবেল বলতে লাগল, কি করো তুমি? এই তো বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখি। এই তোমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে নাকি? না হলে বিছানায় বসে চাঁদ কিভাবে দেখো? আরে বোকা, আমি তো মজা করেছি। তাছাড়া এই দিনের বেলায় চাঁদ কোথায় পাবো আমি? ওহ তাই তো। থাক, আর হাসতে হবে না। কি বলবে বলো, আমার ফ্রেশ হতে হবে। চলো না আজ আমরা দেখা করি। কতদিন হয়ে গেল দেখা করি না। দেখা হলে গল্প করতে পারবো। মনটা হালকা হবে। শুধু ফোনে কথা বলে সময় পার করে দিই। পরশু দিন ও তো দেখা করলাম। আর কালই তো আমাদের বিয়ে। ওহ বুঝেছি। দেখেছ আমাদের মনের কত মিল। আমি কি বুঝাতে চেয়েছি তুমি বুঝে ফেলেছ। ঠিক আছে, আসব। এখন বাই। বলেই সেতু ফোনটা কেটে দিল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল যেখানে রুবেল আর সেতু রোজ দেখা করে আসছে। সেতুদের কোনো গাড়ি নেই, তাই সেতু রিকশা ব্যবহার করছে। পার্কের সামনে নামতেই দেখে রুবেল দাঁড়িয়ে আছে। 2 জনে মিলে ভিতরে গিয়ে বসে গল্পগুজব করছে। হঠাৎ করে সেতু নিজের ভিতর কিছুটা অস্থিরতা অনুভব করতে থাকে। নিজের ভালোবাসার মানুষ, নিজের হবু স্বামীর সাথে সদ্য হাসি খুশি করা মেয়েটা যেন নিমেষেই কিছুটা অস্থিরতা অনুভব করছে। এই অস্থিরতা কিসের চাইতেও যেন মনে করতে পারছে না সেতু। রুবেল সেতুর এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করল। সে কিছুই না বলে শুধু সেতুর এমন দশা দেখে যাচ্ছে। হঠাৎ একজন পথ ভিক্ষুক এসে রুবেল এর সামনে বলল, স্যার গো কয়ডা টাহা দেন। আজ 2 দিন ধইরা কিছু খাই না ঘে। রুবেল নিজের মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দেয়। কিন্তু এদিকে সেতু সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে এক নজরে দেখেই যাচ্ছে। তার যেন চোখের পাতা পড়ছেই না, মনে হচ্ছে সেতু যেন এই লোকটিকে কত না দিন ধরে চিনে। কিন্তু সেতুর চোখে এই লোকটি 11 বছরের ছেলে। আর রুবেলর চোখে 60 বছরের বুড়ো। সেতু দেখল ছেলেটি তাকে ইশারা করে বলছে, আজ রাত দেখা হবে তোমার সাথে এবং অনেক কথা আছে। সেতু তার এই কথা শুনে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং রুবেল এর সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। রুবেল ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে। তাই রুবেল ভিক্ষুকটিকে চলে যেতে বলল। রুবেল তাড়াতাড়ি করে সেতুকে তুলে নিজের গাড়িতে শুয়াল।
সেতুদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সেতুর বাবা মা যেন খুবই চমকে গেল। কিন্তু রুবেল তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সেতু শুধুমাত্র ফ্রাস্ট্রেশন এ পরে জ্ঞান হারিয়েছে। এই বলে রুবেল নিজের বাসায় চলে গেল। কোনো না আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনও বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ সেতু আর রুবেলর বিয়ে। বাহিরের সবাই রুবেল এর সাথে কথা বলছে আর এদিকে ঘরের ভিতর সেতু বসে আছে। রুমে কেউ নেই। যেখানে সেতুর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেখানে সেতু কিছুটা মন মরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হল। বসে যে রুবেলর বাড়িতে প্রবেশ করল। রুবেলর একটা মামাতো ভাই ছিল, তার বয়স 11 বছর, দেখতে অনেক সুন্দর। ছেলেটির নাম বাপ্পি। রুবেলর মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায়। তার আর আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না। আর তাই রুবেল তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। আর তখন থেকেই রুবেলর মামাতো ভাই তাদের বাসায় থাকে। যাই হোক, আমি যেদিন রুবেলর ঘরে বসে যে গেলাম, তখন দেখতে পেলাম 11 বছরের ছেলেটি বাপ্পিকে। বাপ্পিকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবিনের মতো। আমার মনে হচ্ছে এই ছেলেটি আমার রুমে যেত। কিন্তু কেন যেত তার মতলব আমি বুঝতে পারিনি। একদিন ঠিকই বুঝতে পেরেছিলাম, সেটা আবার অনেক কৌশলে। এই বিষয়টা পরে বলছি। আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম, বাপ্পি তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি ডাক দেওয়ার সাথে সাথেই সে আমার কাছে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে এ বাড়িতে আছো? সে বলল, আমার বয়স যখন 5 তখন থেকেই আমি এ বাড়িতে আছি। তোমার মামাতো ভাই মানে রুবেলর সাথে যে আমার প্রেম ছিল সেটা তুমি কি জানতে? সে বলল, রুবেল ভাইয়ার আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোন আলাপ করে তখন আমি সব শুনতাম। তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তাহলে কি এই ছেলেই আমার রুমে রাতে যেত? কিন্তু কেন যেত? এর কিছুই আমি জানতাম না। তবে কেন যেত এটা আমার জানতে হবে। কিছুদিন পরের কথা, আমি যখন ভাতরুমে গোসল করতে যাই তখন এই বাচ্চা ছেলেটিকে আমি ভাতরুমে দেখতে পাই। আমি যেদিকেই যাই শুধু তাকেই দেখতে পাই। কেন সে আমাকে ফলো করে? আমার কাছে কি চায়? ছেলেটি আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে তাকিয়ে কি দেখছা? সে বলল, আমি কিছুই দেখি না, তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না। আমার ইচ্ছা করে 24 ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? সে বলল, আমার মাথা ঠিকই ঠিক আছে, তোমার মাথায় সমস্যা আছে। আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত। সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতো যেটা বড় মানুষও বলতে পারত না। বিয়ের প্রায় আমাদের 6 মাস হয়ে গেল। এইদিকে আমার স্বামী আমাকে বলল, আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম। সেই বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে তার ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য। পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায়। আমি বাসায় একা, আমার শ্বশুর বাড়িতে ছিল শুধু। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল। তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের মাঝামাঝি সময় আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পাইলাম। আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে 11 বছরের ছেলেটি আমার কাছে এসে বলল, কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে কি আপনার? আমি বললাম, আমাদের বাড়িতে এই বিড়ালটাকে আমি দেখতে পেতাম, কিন্তু আজ দেখি আমার শ্বশুর বাড়িতেও এই বিড়ালটা দেখতে পেলাম। আর তাছাড়া আরও একটি কথা হলো, তোমাকে আমি বলিনি এখনো। ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম প্রতিরাতে আমার রুমে, কিভাবে আসতো আমি জানি না। তখন সে আমাকে বলল, এটা আপনার মনের ভুল, আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, না, আমি এটা বাস্তবে দেখেছি। সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না। এরপরের দিন আমি গোসল করতে গেলাম, তখন ছেলেটি আমাকে বলল, আমার একটা কথা রাখবে। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা আমাকে গোসল করিয়ে দিত, নিজ হাতে খেয়ে দিত। আমি আজ 4 বছর যাবত সেই স্নেহ থেকে বঞ্চিত। তাই যদি আপনি কিছু মনে না করলে আমাকে আপনি গোসল করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাত খাওয়াইয়া দিবেন। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বোকা, তখন তো তুমি ছোট ছিলে আর এখন তো তুমি বড় হয়েছ। এখন তুমি নিজে নিজে গোসল করতে শিখেছ, নিজ হাতে খাইতে শিখেছ। এখন তো তুমি বড় হয়েছ। আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগল।
সে নিজেই পারে গোসল করতে, কিন্তু আমাকে বলছে গোসল করিয়ে দিতে। সে বলল, কোনো কিছু বলছো না যে আমি তাকে বলেছিলাম। আমি বলেছিলাম, তুমি আমার ছেলে না, আর তাই আমি তোমাকে গোসল করিয়ে দিতে পারবো না। হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জল জল করে পড়ছে। কান্না করছে, আর আমাকে বলতে লাগলো, বড়দের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। তাহলে তুমি আমাকে কেন গোসল করাতে পারবে না আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না? আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি। বলে কি ছেলেটা? আমি তাকে বলছি, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব। তার আগে তোমার এক সত্যি কথা বলতে হবে। সে বলল, আমি কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলিনি আর বলবও না। আপনি বলেন, কি বলবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরে এই বিড়ালটি ছেড়ে দিতে এবং তুমি কি আমার রুমে যেতে? তখন সে বলল, আমিই যেতাম। তার এই কথাটা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগল। মাত্র 11 বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কেন যেতে আমাদের বাড়িতে? তখন সে বলল, আগে আমাকে গোসল করিয়ে দাও, তারপর বলছি। তার আগে আমি কিছুই বলবো না। তার একটাই কথা, তাকে গোসল করিয়ে দিতে হবে। আমি তাকে সন্দেহ করতে লাগলাম আর ভয়ও করতাম, কারণ তার যে কোনো উদ্দেশ্য আছে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য। আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য আমি তাকে গোসল করাতে রাজি হলাম। আমি তাকে গোসল করাতে নিয়ে গেলাম। গোসল করার সময় সে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবেই গোসল করিয়ে দিত। 11 বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম। ঠিক আছে, আজ তো তোমায় গোসল করিয়ে দিলাম। তোমার কথা রাখলাম, এখন বলো, এই বিড়াল এবং আমার ঘরে তুমি কিভাবে যেতে? তখন সে যে কথাটা বলল, তা শুনে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। সে বলল, আমার মা মারা যাওয়ার পর আমি আমার মায়ের জন্য কান্না করতাম। আমি আমার মাকে কিছুতেই ভুলতে পারতাম না। আমার মায়ের মুখখানা সবসময় চোখে ভেসে উঠত। আমার রাতে ঘুম আসত না। আমি মামার কোনো কথা শুনতাম না। আমি এদিক সেদিক চলে যেতাম। তখন মামা আমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে চলে। সাধু বাবা আমায় দেখে বলল, এই ছেলে তার মায়ের জন্য পাগল। সে যদি তার মাকে দেখতে না পায় তাহলে কিছুদিনের ভিতরে পাগল হয়ে যাবে। মামা বলল, তাহলে এখন উপায় কি? সাধু বাবা তখন বলল, ওকে আমি একটা পোষা বিড়াল দিব, আর এই বিড়ালটি যার ঘরে থাকবে সেই ঘরে অবিবাহিত মেয়েটিকে সে তার মায়ের মতো দেখতে পাবে। সাধু বাবা তখন আমার মামাকে এই বিড়ালটি দিল এবং বলল যে, এই বিড়ালটি যার বাড়িতে রাখবে সেখানেই তার মাকে দেখতে পাবে। মামা তখন এই বিড়ালটি দিয়ে আমায় বলল, আমার সন্তান মানে আমার মামাতো ভাই যাকে বিয়ে করব তার বাড়িতে রেখে আসো। আমি তাই করলাম। এরপর থেকে আপনারে দেখতে মায়ের মতো লাগে। তাই আপনাকে দেখার জন্য আপনার রুমে যেতাম, কারণ আপনি তখন আমার চোখে মায়ের মতো হয়ে গিয়েছিলেন। তাই আপনার মায়া আমি কিছুতেই ভুলতে পারিনি। আর মায়ের কিছুটা অভাব পূরণ করার জন্য আমার মামাতো ভাই আপনাকে বিয়ে করে। কারণ গুণী লোকেরা বলতো ভাবি মায়ের মতোই হয়। আর তাই আপনাকে এ বাড়িতে বিয়ে করে আনা হয়েছে। হয়তো এই সম্পূর্ণ প্ল্যান মামার ছিল, শুধু আমাকে ভালো রাখার জন্য। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং তাকে আমি মায়ের মতো স্নেহ করা শুরু করলাম।